This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পরেই যে ইস্যুটা সবথেকে বেশি সামনে উঠে এসেছে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। আর আমি পরিষ্কার দেখছি এবার শুধু বক্তব্য বা রাজনৈতিক কোনো নাটক নয়, সরাসরি মাঠে নেমে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম সোজা ভাষায় বলেছেন যে প্রথমে ভোটার লিস্টে ডিটেক্ট, তারপর ডিলিট আর তারপরে ডিপোর্ট। খেয়াল করে দেখুন, এই তিনটি শব্দই এখন বাংলা রাজনীতির সবথেকে বড় সিগন্যাল। কারণ এতদিন যেটা নিয়ে শুধু বিতর্ক চলতো, এখন সেটা সরাসরি প্রশাসনিক অ্যাকশনের পর্যায়ে পৌঁছে গেছে। বাংলা রাজনীতিতে এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি। সরকার ওপেনলি বলছে যে ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে, আর এবার তাদের দেশ থেকে বের করার প্রক্রিয়া শুরু হবে। এখন সবথেকে বড় প্রশ্ন উঠে আসে, যদি এত বছর ধরে অবৈধ মানুষ ভোটার লিস্টে নাম তুলেই থাকে, তাহলে তাদের আশ্রয় কারা দিয়েছিল? এটা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা ছিল, নাকি এর পেছনে ছিল পরিকল্পিত ভোট ব্যাংক পলিটিক্স? কোনো কিছুই বছরের পর বছর ধরে চলতে পারে না যদি রাজনৈতিক সুরক্ষা না থাকে। আর বাংলায় যে ভোট ব্যাংকের খেলা বছরের পর বছর ধরে চলে এসছে, সেটা আজ আর কারো অজানা নয়। একটা সময় ছিল যখন ঘুষপেটিয়া শব্দটা বললেই তীব্র বিরোধিতা শুরু হতো, অথচ আজ সেই বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ডিপোর্ট করার কথা বলেছেন। মানে পরিস্থিতি যে কতটা বদলে গেছে সেটা এখন থেকেই পরিষ্কার। যাদের একসময় রাজনৈতিক সম্পদ হিসাবে ব্যবহার করা হতো, আজ তাদেরই বিদায়ের কথা বলা হচ্ছে। আর আমি মনে করি যে এটাই বাংলার রাজনীতির সবথেকে বড় ইউটার্ন। বাংলা নির্বাচনে বারবার বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গ উঠেছে, কিন্তু এতদিন সেটাকে অস্বীকার করা হতো। এখন ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী একের পর এক ডিসিশন নিয়েই যাচ্ছে, আর সেই তালিকায় সবথেকে বড় পদক্ষেপ হতে চলেছে সেই অনুপ্রবেশ বিরোধী অভিযান। আসাম আর ত্রিপুরার পর এবার বাংলাকেও এই একই মডেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। কারণ সীমান্ত দিয়ে সবথেকে বেশি ইনফিল্ট্রেশন কোথা থেকে হয়েছে জানেন? পশ্চিমবঙ্গ বর্ডার থেকেই। বছরের পর বছর বর্ডার ফেন্সিংয়ের সমস্যা, জমি না পাওয়া, পূর্ববর্তী সরকারের বাধা দেওয়া, এগুলি পশ্চিমবঙ্গকে অনেকদিন ধরেই ফেস করতে হয়েছে। আর এটাও যে অনুপ্রবেশ নিয়ে কথা উঠেছে, কাজ হচ্ছে সেটা তো ভালোই, কিন্তু সীমান্ত পুরোপুরি সিল করার জন্য গ্রাউন্ড লেভেল অ্যাকশন এখন থেকেই দরকার। আর সেটাই ঠিক শুরু হচ্ছে। ভারত সরকার প্রথমেই চেষ্টা করছে যাতে নতুন করে আর কেউই ঢুকতে না পারে, আর সে কারণেই বর্ডার ফেন্সিং আর পেট্রোলিংয়ে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 120 স্কয়ার হেক্টর জমি ডিফেন্স ফোর্সের হাতে তুলে দিয়েছেন শিলিগুড়ি করিডোর এলাকায়, যেটাকে অনেকে চিকেন নেক করিডোর বলে চেনে। এখন অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ। দেখুন, এই করিডোর উত্তর পূর্ব ভারতের জন্য লাইফলাইন, আর এই এলাকাটাকে পুরো স্যানিটাইজ করার প্ল্যান চলছে। স্যানিটাইজ কথাটার মানে হচ্ছে যে ওই এলাকায় যেসব সন্দেহজনক বা অপ্রয়োজনীয় লোকজন বছরের পর বছর ধরে ঘাঁটি গেড়ে বসেছিল, তাদের সরিয়ে দেওয়া হবে। বিএসএফ পুরো জমির কন্ট্রোল পেলেই অপারেশন শুরু করবে। আর একবার বর্ডার জোন পুরো ক্লিন হয়ে গেলে সীমান্ত টপকে আবার বাংলায় ঢোকা আগের মতো সহজ থাকবে না। যেখানে ফেন্সিং আছে সেখানে ফেন্সিং আরও শক্তিশালী হবে, আর যেখানে ফেন্সিং সম্ভব নয় সেখানে অ্যাগ্রেসিভ পেট্রোলিং বাড়ানো হবে। এমনকি নদীপথ দিয়ে ইনফিল্ট্রেশন আটকাতে আরও বড় পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। কারণ অনেক জায়গায় নদী নালা দিয়ে রাতের অন্ধকারে অনুপ্রবেশ হয়। কিন্তু দেখুন, এখানে হিউম্যান রাইটস লবি আবার সক্রিয় হয়ে গেছে, ফলে কিছু পরিকল্পনা আপাতত আটকে যাচ্ছে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, যদি ফেন্সিং আর পেট্রোলিং সঠিকভাবে করা যায়, তাহলে 80 থেকে 90% ইনফিল্ট্রেশন আপনা আপনি বন্ধ হয়ে যাবে। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। সীমান্ত দিয়ে আসা বন্ধ করলেই তো সব শেষ হয়ে যাচ্ছে না। যারা ইতিমধ্যেই বাংলার ভেতরে ঢুকে পড়েছে তাদের নিয়ে কি হবে? আর এখানেই সামনে আসছে সেই তথাকথিত 3D ফর্মুলা: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিত করতে হবে কারা অবৈধভাবে ঢুকেছে, কারণ কাউকে হুট করে তুলে বাইরে নিয়ে ফেলা যায় না। সরকারের কাছে প্রুফ লাগবে, ডেটা লাগবে, রেকর্ডস লাগবে, আর তারপরেই হবে ডিলিট। কারণ বছরের পর বছর ধরে এদের অনেকেই ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে ফেলেছে, সরকারি সুবিধাও নিচ্ছে। তাহলে অবভিয়াসলি প্রশ্ন হলো, এগুলি কিভাবে হলো? কে বানিয়ে দিল এই ডকুমেন্টস? আর কোন অ্যাডমিনিস্ট্রেশন চোখ বন্ধ করে বসেছিল? আর এত বড় নেটওয়ার্ক কোনোদিনও কিন্তু লোকাল সাপোর্ট ছাড়া চলতে পারে না। আর তারপর আসে ডিপোর্ট, মানে যাদেরকে শনাক্ত করা হবে এবং যাদের ডকুমেন্টস বাতিল করা হবে, তাদের শেষ
পর্যন্ত দেশ ছাড়া করার প্রক্রিয়া। আসামে এই একই 3D মডেল অনেক আগেই শুরু হয়েছে। এখন বাংলাতেও এই রোডম্যাপ ফলো করার প্রস্তুতি চলছে। অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ বেঙ্গল পলিটিক্স। তবে একটা কথাও মনে রাখতে হবে যে মুখে বলা এটা অনেকটা সোজা, কিন্তু বাস্তবে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করাটা ততটা সহজ নয়। কারণ এখানে লিগ্যাল ব্যাটেল আছে, হিউম্যান রাইটস ডিবেট আছে, পলিটিক্যাল রেজিস্ট্যান্স আছে। কিন্তু বাংলার মানুষ এখন একটা জিনিস খুব কাছ থেকে দেখছে, এতদিন যেটা গুজব বলে উড়িয়ে দেওয়া হতো আর সেটাকেই এখনকার সরকার অফিসিয়াল ন্যারেটিভ বানিয়ে ফেলেছে। যদি এত বছর ধরে অনুপ্রবেশকারী বাংলায় এসে ভোটার লিস্টে নাম তুলতে পারে, আধার কার্ড বানাতে পারে, রেশন সুবিধা নিতে পারে, তাহলে কি এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা ছিল, নাকি পুরো সিস্টেমটাই অ্যাগ্রেসিভভাবে তৈরি করা হয়েছিল ভোট ব্যাংককে শক্তিশালী করবার জন্য? দেখুন, বাংলার আগের সরকারগুলো, বিশেষ করে বাম আমল থেকে শুরু করে মমতা সরকারের সময়, এই পুরো বিষয়টাকে চুপচাপ গ্রো করতে দিয়েছে। শুধু গ্রোই নয়, অনেক ক্ষেত্রে পলিটিক্যাল প্রোটেকশনও দেওয়া হতো। কারণ ডকুমেন্টস রাতারাতি তৈরি হয় না, এটার জন্য নেটওয়ার্ক লাগে, প্রোটেকশন লাগে, আর সবথেকে বড় কথা পলিটিক্যাল উইল লাগে। তবে এখন শুধু অতীত নিয়ে কাঁদলে হবে না, কারণ বাংলার রাজনীতি এখন নতুন ফেজে চলছে। আর সামনে যা আসতে চলেছে সেটা হয়তো গত 20 বছরের রাজনীতিকেও একেবারে বদলে দিতে পারে। আমি একটা জিনিস গত কয়েক মাস ধরে খুব মন দিয়ে অবজার্ভ করছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ভালো করেই জানেন যে কেন তাকে বাংলায় মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। আর একজন নেতা যখন এটা পরিষ্কার বুঝে যায় যে কেন তাকে বা কোন উদ্দেশ্যে তাকে সামনে আনা হয়েছে, তখন সে এক্স্যাক্টলি সেই কাজটাই করে যার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারীর মাথায় এখন একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার, যে পশ্চিমবঙ্গে বিজেপিকে কেন ক্ষমতায় আনা হয়েছে। আর সে কারণেই তিনি একের পর এক অ্যাগ্রেসিভ ডিসিশন নিচ্ছেন, কারণ বিজেপির জন্য বেঙ্গল খুব ইম্পর্টেন্ট। এখন আমি এটা বলছি না যে 100% অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া সম্ভব হবে, বাস্তবটা এতটাও সহজ নয়, এটা অনেক কঠিন একটা কাজ। কিন্তু একটা জিনিস আমি আজকে কনফিডেন্টলি আপনাদের বলতে পারি, শুধু বিজেপি সরকার আসার পর, শুধু এসআইআর শুরু হওয়ার পর, আর শুধু এনক্রোচমেন্ট ড্রাইভের ভয় দেখানোর পরেই বহু মানুষ নিজেরাই পালাতে শুরু করেছে। এখনও পুরো অপারেশন শুরুই হয়নি, এখন শুধু অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, কিন্তু তাতেই ইম্প্যাক্ট পড়ে গেছে। যেন মনে হচ্ছে যে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হয়েছে। আপনি বর্ডারের দিকে খেয়াল করলে দেখতেন এসআইআর শুরু হওয়ার পর থেকেই হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছিল। মানে একটা অংশ বুঝে গিয়েছিল যে এবার পরিস্থিতি বদলাচ্ছে। তারপর যখন বিজেপি সরকার অফিসিয়ালি ক্ষমতায় এলো, তখন আরও অনেকে কোয়াইটলি সরে যেতে শুরু করলো। আর যখন বুলডোজার অ্যাকশনের খবর সামনে আসলো, তখন তারা বুঝে গেল যে আর শেষ রক্ষা নেই, এবার পালাতেই হবে। আর এই তিনটে জিনিস মিলিয়েই অন্তত 20 থেকে 30% মানুষ অলরেডি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এখন পরের টার্গেট হবে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট মডেলের মাধ্যমে আরও বড় সংখ্যাকে আইডেন্টিফাই করা। কিন্তু এখানেই একটা কঠিন বাস্তব রয়েছে। যারা বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, যেমন কেরালা, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্যে, তাদেরকে কিন্তু ট্র্যাক করা অনেকটাই কঠিন। আর সবথেকে বড় প্রশ্ন হলো, সব রাজ্যের সরকারকে ইকুয়ালি কোঅপারেট করতে হবে। কারণ যদি কোনো রাজ্য রাজনৈতিক কারণে সহযোগিতা না করে, তাহলে পুরো প্রসেস ন্যাচারালি স্লো হয়ে যায়। তবুও আমি মনে করি যে যদি 50 থেকে 60% লেভেল পর্যন্ত এই নেটওয়ার্ক ব্রেক করা যায়, তাহলে বাংলার পরিস্থিতি ড্রামাটিকভাবে বদলাতে শুরু করবে। অনেক কিছুই নিজে থেকে সেটেল ডাউন হবে। আর একটা বিষয় এখন খুব পরিষ্কার যে বিজেপি বাংলায় শুধু ইলেকশন জিততে আসেনি, তারা একটা ফুল ফ্লেজড পলিটিক্যাল মডেল নিয়ে নেমেছে। এবার ওয়েস্ট বেঙ্গলের একটা পার্টিকুলার ভিশন রয়েছে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাংলার জন্য একটা লং টার্ম ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে এখানে। আর সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে। তবে অপোজিশন যে চুপ করে বসে থাকবে তা তো নয়, কারণ যখনই ইনফিল্ট্রেশন ইস্যুতে অ্যাকশন নেওয়া হবে, তখনই হিউম্যান রাইটসের আর্গুমেন্ট সামনে আসবে। কিন্তু একটা জিনিস বলবো, যে উত্তরপ্রদেশে যখন মাফিয়া ক্র্যাকডাউন হয়েছিল, তখনও হিউম্যান রাইটসের কথা উঠেছিল। আসামে যখন এভিকশন ড্রাইভ হয়েছে, তখনও বিরোধিতা হয়েছে, ইউসিসি নিয়েও হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সরকার যদি অ্যাকশন মোডে নামে, তাহলে অপোজিশনের চিৎকারে খুব বেশি কিছু বদলায় না, বরং অনেক সময় সরকার চায় অপোজিশন অতিরিক্ত রিয়াক্ট করুক, কারণ তাতে সাধারণ মানুষের সামনে তাদের পজিশন আরও এক্সপোজ হয়ে যায়। আর আমি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করছি, বাংলায় অপোজিশনের রিয়াকশন হয়তো উত্তরপ্রদেশ বা আসামের মতো অ্যাগ্রেসিভ হবে না, কারণ বাংলার সাধারণ মানুষ এখন অনেক বেশি পলিটিক্যালি অ্যাওয়ার হয়ে গেছে। আর মানুষ যখন মুড চেঞ্জ করে ফেলে, তখন রাজনৈতিক দলগুলিও পাবলিক ব্যাকলেশের ভয়ে অনেক কিছুই ওপেনলি বলতে পারে না। টিএমসি হোক বা সিপিএম, সবাই জানে যদি তারা খুব ওপেনলি ব্যাকলেশ ইস্যুতে দাঁড়িয়ে যায়, তাহলে সাধারণ ভোটারের একটা বড় অংশ উল্টো রিয়াকশন দিতে পারে। আর ইতিহাস বলে এই দেশে কঠিন কাজ অসম্ভব নয়। নকশালবাদ দমন সহজ ছিল না, সেটা হয়েছে। ধারা 370 সরানো সহজ ছিল না,
সেটাও হয়েছে, আর ইউসিসি নিয়েও অসম্ভব বলা হয়েছিল, কিন্তু একের পর এক রাজ্যে সেটা এগোচ্ছে। তাই বাংলার রাজনীতিও এখন এমন একটা ফেজে ঢুকেছে যেখানে আগামী কয়েক বছরে পুরো রাজ্যের পলিটিক্যাল চিত্রটাই একদম বদলে যাবে। দেখুন, একটা জিনিস পরিষ্কার, বড় পরিবর্তন কখনো রাতারাতি হয় না। বাধা আসবে, বিরোধিতা আসবে, আদালত থেকে শুরু করে হিউম্যান রাইটস, ডিবেট সবই চলবে। কিন্তু ইতিহাস বলে, যদি সরকার শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে কাজ শেষ হবে, একটু সময় লাগে, এই যা। আর বাংলায় এখন ঠিক সেই ফেজটাই চলছে। অনেকেই ভাবছে সব কিছু এক বছরে বদলে যাবে, কিন্তু না। দেখুন, বাস্তবটা এতটা সহজ নয়। 40 থেকে 50 বছরের একটা সমস্যা ওভারনাইট ডিসঅ্যাপিয়ার করা, এই জিনিসটা আশা করাটাই ভুল। বাংলার এই 3D মডেল শুধু বাংলার জন্য সীমাবদ্ধ থাকবে না, কারণ ভারতবর্ষের যত বড় স্টেট আছে প্রত্যেকটার জন্য এটা একটা বড় সিগন্যাল। বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয় সব জায়গাতেই ইনফিল্ট্রেশন বহু বছরের সমস্যা। অনেক সময় লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ঢিলেমিও থাকে, আবার অনেক সময় পলিটিক্যাল কনভিনিয়েন্সও কাজ করে। আপনি নেপাল বর্ডারের দিকে তাকান, মানুষের যাতায়াত প্র্যাকটিক্যালি ননস্টপ। ভারতের অনেক সীমান্ত এলাকায় বছরের পর বছর ধরে লুজলি মনিটর্ড মুভমেন্ট হচ্ছে, কিন্তু বাংলায় এখন যেভাবে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট মডেল অ্যাগ্রেসিভলি সামনে আনা হচ্ছে, সেটা অন্য বর্ডার স্টেটকেও একটা বড় মেসেজ দিচ্ছে। কারণ এখানে শুধু ইললিগ্যাল এন্ট্রির প্রশ্ন না, এখানে দেশের আইডেন্টিটি সিস্টেমের প্রশ্ন। যদি একজন অবৈধ অনুপ্রবেশকারী সহজে ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড সবকিছু পেয়ে যায়, তাহলে সেটা শুধু সিকিউরিটি ইস্যু না, সেটা পুরো দেশের নাগরিক পরিচয় ব্যবস্থার উপরে আঘাত। আর এ কারণেই এখন কঠোর হওয়ার দাবি উঠছে। অনেকেই হয়তো আরও বড় একটা রাজনৈতিক পরিবর্তন দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রায় সব রাজ্যেই এখন এনডিএ বা এনডিএ ফ্রেন্ডলি সরকার রয়েছে। আসাম, ত্রিপুরা, মেঘালয় ধীরে ধীরে পুরো বেলটাই বদলে যাচ্ছে। আর এর মানে কি? মানে কোঅর্ডিনেট অ্যাকশন এখন আগের তুলনায় অনেক সহজ হবে। যদিও ঝাড়খণ্ডের মতো কিছু এলাকায় চ্যালেঞ্জ থাকবে, কারণ ইনফিল্ট্রেশন নেটওয়ার্ক সরাসরি সেখানে ঢোকে না। আগে মালদা, মুর্শিদাবাদের মতো সেনসিটিভ বেল্ট ব্যবহার হয়। আর বাংলায় যদি সত্যি লার্জ স্কেল ক্লিন আপ শুরু হয়, তাহলে বাকি রাজ্যগুলির মানুষও আবারও সচেতন হয়ে উঠবে। তবে আবারও বলছি, এটা কোনো জাদুর কাঠি না। আজ অর্ডার দিয়ে দিল মানে কালকে সবকিছু সলভ হয়ে যাবে, এভাবে বাস্তব চলে না। পেশেন্স লাগবে, কনসিস্টেন্ট অ্যাকশন লাগবে। অনেকে ডোনাল্ড ট্রাম্পের উদাহরণও দিয়েছে। যদিও আমেরিকাতেও সমস্ত ইললিগ্যাল মাইগ্রেন্টকে বের করে দেওয়া যায়নি, কিন্তু যতটা হয়েছে ততটাই ইম্প্যাক্ট পড়েছে। আর এখানেও লজিকটা একই। ধরুন 100 জনের মধ্যে 50 থেকে 60 জনও যদি সিস্টেম থেকে বেরিয়ে যায়, তাহলে একটা হিউজ ডিফারেন্স তৈরি হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটিকে শেয়ার করতেও একদম ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।